আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্টটাকে মেনশন করো। আমি তাহলে তারপর লাইভটা স্টার্ট করি। আমার সামনে এসে একটু আমাকে জানাও যে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা ডিয়ার স্টুডেন্টস সেটা একটু আমাকে কমেন্টে জানাও। আমি তারপর সামনে আসতেছি, একটু ভয়েসটা চেক করে সাউন্ড সিস্টেমটা চেক করে আমি লাইভটা স্টার্ট করতেছি। তোমরা একটু আমাকে আগে এনশিওর করো যে আমাদের লাইভে ভয়েস স্পষ্ট কিনা, সাউন্ডটা স্পষ্ট কিনা সেটা একটু আমাকে এনশিওর করো। কমেন্টে একটু জানাও সাউন্ডটা স্পষ্ট কিনা। হ্যাঁ, কমেন্টে একটু জানাও সাউন্ডটা স্পষ্ট কিনা। হ্যাঁ, সাউন্ড সিস্টেমে ভয়েসটা স্পষ্ট কিনা সেটা একটু আমাকে জানাও কমেন্টে। যারা লাইভটা দেখতেছো অবশ্যই একটু আমাকে কমেন্টে আগে জানাও যে ভয়েসটা স্পষ্ট কিনা, সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কিনা। দেন আমি ক্লাসটা স্টার্ট করতেছি, একটু কমেন্টে জানাও সাউন্ড কি কম মনে হচ্ছে নাকি ঠিকঠাক মনে হচ্ছে। সাউন্ড ঠিকঠাক মনে হচ্ছে নাকি কম মনে হচ্ছে। সাউন্ড ক্লিয়ার মনে হচ্ছে নাকি? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার মনে হচ্ছে কিনা। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আজকে আমাদের ক্লাসটা খুব সুন্দর একটা ক্লাস নিয়ে আসা আর সাউন্ড সিস্টেমটা চেক করা। তার কারণ হচ্ছে সাউন্ড সিস্টেমে আমরা একটু চেঞ্জ আনছি, তো সেই জন্যে তোমাদেরকে সাউন্ড সিস্টেমটা আগে ঠিক আছে কিনা এটা এনশিওর করতে বলা। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমরা ফার্স্ট অফ অল আমরা ক্লাসটা স্থিতিবিতে ক্লাসটা স্টার্ট করবো এখনই। ফার্স্ট অফ অল একটু যদি পসিবল হয় লাইভ ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের গ্রুপে একটু শেয়ার দিয়ে ফেলো। আর সেকেন্ডলি আমরা ভিডিও অডিও জনিত কোনো কনফিউশন বা কোনো সমস্যা থাকলে সেটা একটু আমাকে জানাও, আমি সেটা সলভ করে দিচ্ছি। অ্যান্ড আমি দেখি কমেন্টে সব কিছু যদি কোনো ত্রুটি থাকে কোনো জায়গায় সাউন্ড সিস্টেম নিয়ে তাহলে সেটা একটু বলো। আমি সাউন্ড সিস্টেমটা আবার একটু ঠিক করে ফেলতেছি। আচ্ছা, সাউন্ড কম মনে হচ্ছে। আচ্ছা, সাউন্ড কি আসলে কম মনে হচ্ছে নাকি সাউন্ডটা ঠিক আছে? সাউন্ড কম মনে হচ্ছে। ওকে, আমি আচ্ছা, যাদের কাছে সাউন্ড কম মনে হচ্ছে, অনেকের কাছে সাউন্ড ঠিক আছে, সাউন্ড কম, দুই রকম কমেন্টই আসতেছে। এখন কোনটা ধরবো এটা নিয়ে তার এক বিপদ। আচ্ছা, ওকে, দাঁড়াও আমি দুইটা থেকে শেয়ার দিয়ে ফেলি, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করি। ওকে, এর মধ্যে ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি আমরা ইনশাল্লাহ। যারা যারা চলে আসছো তারা একটু ধৈর্য ধরে বসো এবং খাতা কলম নিয়ে বসো। আমরা স্থিতিবিদ্যার আজকে অনেকগুলো কনসেপ্ট দেখবো একসাথে, যে কনসেপ্টগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। আমি আবার একটু চেক করি সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা ক্লাসটা এখনই স্টার্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, হ্যালো, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, পারফেক্টলি আছে। এবার আমরা লেকচারটা দেখে স্টার্ট করি। আচ্ছা, সাউন্ড কম। আচ্ছা, সাউন্ড কম যেহেতু সাউন্ড কম। আচ্ছা, ওকে, একটু ওয়েট করো, আমি সাউন্ডটা একটু ঠিক করে দিই। সাউন্ডটা ঠিক করে দিচ্ছি, একটু ওয়েট করো। একটু ওয়েট করি, সাউন্ডটা আমি দেখো, ধৈর্য
ধৈর্য ধরো একটু, যাতে সাউন্ডজনিত সমস্যা না পোহাইতে হয় সেটার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, ওকে। তো আমি সাউন্ড সিস্টেম আরেকটা সেট আপ দিলাম, নতুন সাউন্ড সিস্টেম, সমস্যা নেই, সাউন্ড এখন ঠিকঠাক হয়ে যাবে। তো এবার দেখো আমি লেকচারটা স্টার্ট করি এবার। এখন আশা করি সাউন্ডজনিত সমস্যা নাই, কারণ আমরা নতুন আরেকটা সাউন্ড সিস্টেম চেক করলাম। আচ্ছা, তো এবার লেকচারটা দেখো। আমাদের আজকে স্থিতিবিদ্যা লাইভ 1, এখানে ক্লাসের মধ্যে রিপিট করি স্থিতিবিদ্যা অধ্যায় নিয়ে। ফার্স্ট কথা সেটা হচ্ছে স্থিতিবিদ্যা অধ্যায়টা যথেষ্ট ঝামেলার একটা অধ্যায়, অ্যান্ড সেকেন্ড পেপারের সবচেয়ে ডিফিকাল্ট বা সবচেয়ে পেইনফুল কয়েকটা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে স্থিতিবিদ্যা। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমাদের এখানে দুশ্চিন্তার একেবারেই কিছু নাই, তার কারণ হচ্ছে স্থিতিবিদ্যা লেকচারটা তোমাদেরকে ওইভাবেই নেওয়া হবে যাতে একেবারে সহজ হয়ে যায়। অ্যান্ড এটা মেইনলি আমাদের যারা এবার সেকেন্ড ইয়ার স্টুডেন্টস যারা আছে আর যারা বোর্ড পরীক্ষা দিবে তাদের জন্য এই লেকচারটা। তো বোর্ড পরীক্ষা যারা দিবে তাদের তো এই অধ্যায়টা আগে পড়ানো হয়েছে, আর যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্টস তাদের জন্য এই অধ্যায়টা একদম নতুনভাবে শুরু করা। তো সেক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি লেকচারটা। তো স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা, ওকে, আমাদের কনসেপ্টগুলো দেখো। যে বলবিদ্যা, তো এই বলবিদ্যা পার্টে আমরা দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, আরেকটা হচ্ছে গতিবিদ্যা। ওকে, আরেকটা হচ্ছে গতিবিদ্যা। বলবিদ্যায় আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, আরেকটা হচ্ছে গতিবিদ্যা। আচ্ছা, তো স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এই দুইটা মিলে হচ্ছে টোটাল বলবিদ্যা, যেখানে বোর্ড পরীক্ষায় স্থিতিবিদ্যা থেকে পূর্ণাঙ্গ একটা সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে হবে, আবার গতিবিদ্যা থেকেও পূর্ণাঙ্গ একটা সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে হবে, বা হচ্ছে বলা যায় পূর্ণাঙ্গ একটা সৃজনশীল এখান থেকে আসবে আর এখান থেকে আরেকটা পূর্ণাঙ্গ সৃজনশীল আসবে। আর এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে এই দুইটা অধ্যায় থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে এগুলো খুবই সিলেক্টেড কোয়েশ্চেন্স থাকে, যেগুলো বোর্ড পরীক্ষায় একাধিকবার আসছে। ওই কোয়েশ্চেন্সগুলো থেকেই রিপিট হয় এই দুটো অধ্যায়ের কোয়েশ্চেন। তো বেশি সমস্যা হয় না, কিন্তু সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে এই অধ্যায়ের কোয়েশ্চেন্সগুলো একটু লেন্দি, একটু ডিফিকাল্ট এবং একটা হায়ার থিঙ্কিং লাগে। তো সেই জন্যে যারা অ্যাভারেজলি হচ্ছে পড়াশোনা কম করে বা ম্যাথ কম বুঝে তারা এই অধ্যায় দুটো ইগনোর করে। বাট আমি অলওয়েজ অধ্যায় দুটো অনেক ভালো করে পড়াই, কারণ অধ্যায় দুটাতে অনেক কিছু আছে জানানোর জন্য, অ্যান্ড খুব ইন্টারেস্টিংলি পড়ানো যায়। আচ্ছা, তো এটা সামারাইজ কথা কি, সেটা হচ্ছে স্থিতিবিদ্যায় প্রথমত বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয়, আর গতিবিদ্যায় গতিশীল বস্তুর অবস্থা নিয়ে আলোচনা করা হয়, বা বস্তুর গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয়। তো স্থিতিবিদ্যায় আমরা প্রথমত কি বললাম, যে বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আমরা ডিসকাশন করব, যে একটা বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা হলো। তো এই যে একাধিক বল প্রয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে কোন শর্তে বস্তুটার ক্ষেত্রে কোন অ্যাঙ্গেলে কত ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুটা আগের জায়গায় থাকবে, কোনো প্রকার নড়বে না, এরকম ক্যালকুলেশনসগুলো আমরা স্থিতিবিদ্যা অধ্যায়ে পাবো, বা এরকম ক্যালকুলেশনসগুলো আমরা স্থিতিবিদ্যা অধ্যায়ে আলোচনা করব। আর গতিবিদ্যা হচ্ছে একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে সে যে কোনো দিকে মুভ করতে পারে, এক্ষেত্রে তার গতিশীল অবস্থা কীরকম হবে শুরু করে আদার্স অনেক রকমের ক্যালকুলেশনস, যেগুলো আমরা গতিবিদ্যায় আলোচনা করব। আচ্ছা, তো এই দুটো মিলিয়ে হচ্ছে টোটাল বলবিদ্যা। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা স্থিতিবিদ্যা লাইভ 1-এ আমরা এবার স্থিতিশীল অবস্থা নিয়ে টোটাল আলোচনা পার্টে দেখো, আমরা স্থিতিবিদ্যার টোটাল অংশ নিয়ে আলোচনা পার্টে ফার্স্ট যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, তো সেটা নিয়ে একটু আমি কথা বলি। ফার্স্ট যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবেন, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের রেফারেন্স বুক হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই, স্থিতিবিদ্যা গতিবিদ্যা দুইটা বই আমরা হচ্ছে দুইটা অধ্যায় আমরা কেতাবউদ্দিন স্যারের বই ফলো করব। ওকে, তো ফার্স্টলি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। ওকে, বলের সামান্তরিক সূত্র। আচ্ছা, সামান্তরিক সূত্র। ওকে, তো এই বলের সামান্তরিক সূত্রের প্রথম কনসেপ্টটা মানে বেসিক কনসেপ্টগুলো আমাদের এই অধ্যায়ের একেবারে নর্মাল ইনফরমেশনস হিসেবে কাজে লাগে, কারণ এটার থেকে হায়ার লেভেলে অনেক অ্যাডভান্স ক্যালকুলেশনস আমরা তোমাদেরকে দেখাবো। তো স্টার্টিংটা হচ্ছে এখান থেকে, যেটা তোমরা অলরেডি যারা সেকেন্ড ইয়ার যেহেতু আছো, ফিজিক্সের অধ্যায় 2 ভেক্টর অধ্যায়ে সামান্তরিক সূত্রের ডিটেলস তোমরা পড়ে আসছো, তাই না? তো আমি জন্য আর প্রমাণ দেখাবো না, আমি পিক যেটুকু অংশ আমার হায়ার এই অধ্যায়ের জন্য দরকার হবে সামান্তরিক সূত্রের, সেইটুকু অংশ নিয়ে আলোচনা করে দিব। অ্যান্ড তারপর এখান থেকে অ্যাডভান্স যে অংশগুলো আছে, যে ক্যালকুলেশনসগুলো আছে, সেই ক্যালকুলেশনসগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো
সেক্ষেত্রে বলের সামান্তরিক সূত্রের মধ্যে যে আলোচনা, দেখো এদিকে পি বল এবং ধরো এদিকে কিউ বল আছে, এবং এই কন্ডিশনে তাদের লব্ধি এ বরাবর কাজ করতেছে, তাই না? লব্ধি আর হচ্ছে এটা। ওকে, তো সেক্ষেত্রে ধরো এখানে একটা বস্তুকণা আছে, এই বস্তুকণার উপর যদি পি বল এবং কিউ বল একই সময় আমি এই দুইটা বল অ্যাপ্লাই করি তার উপর, সেক্ষেত্রে বস্তুকণাটি এই বরাবর মানে আর যেদিকে ক্রিয়া করছে গতিশীল হয়েছে সেই বরাবর গতিশীল হবে। এই জিনিসটা এটাই বোঝায়, তাই না? যে ধরো যদি আমি এই যে মার্কারের ক্লিপটাকে এখানে রাখি এবং এদিকে 10 নিউটন বল আর কিউ বরাবর ধরো যে 5 নিউটন বল প্রয়োগ করলা অথবা 6 নিউটন বল প্রয়োগ করলা, তাহলে বস্তুটা তো এই যে 10 নিউটন বলের দিকেও যাবে না, আবার 5 নিউটন বলের দিকেও যাবে না, সেই মাঝামাঝি কোনো একটা ডিস্টেন্সের দিকে অ্যাঙ্গেল মেনটেন করে যাবে। তো কোন দিকে যাবে সেটাই আসলে হিসাব করা হয় বলের সামান্তরিক সূত্রে। আর সেটার যে এক্সপ্লেনেশনগুলো আছে সেটা হচ্ছে আমাদের পি এবং কিউ যে দুটো বল তুমি অ্যাপ্লাই করলা তাদের অন্তর্গত কোণকে তুমি যদি আলফা হিসেবে বিবেচনা করো, এবং অ্যাপ্লাই করার পর এই মার্কারের ক্লিপটা যেদিকে গতিশীল হয়েছে সেই গতিশীল হওয়ার দিকটা যদি তুমি বড় বল, এখানে পি এবং কিউ, এই কন্ডিশনে পি গ্রেটার দেন কিউ আমি ধরে নিচ্ছি, আর লব্ধি অলওয়েজ বড় বলের দিকে হেলে থাকে, এটা একটা বেসিক ইনফরমেশন। তো ধরো যে পি বলের সাথে থিটা কোণ যদি উৎপন্ন করে, এই শর্তগুলোর আন্ডারে আমরা এখানে লব্ধি আর স্কোয়ার ইকুয়াল টু পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ঠিক আছে, আলফা হচ্ছে কি পি এবং কিউ এর অন্তর্গত কোণ, তাই না? আলফা হচ্ছে পি এবং কিউ এর অন্তর্গত কোণ, যেখান থেকে আমি আরেকটা লাইন লিখতে পারবো আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এবং এই সূত্রের প্রমাণটা কিন্তু তোমরা ফিজিক্সের অধ্যায় 2 ভেক্টর অধ্যায়ে এটা পড়ে আসছো, তো সেই জন্য এই অধ্যায়ের এই প্রমাণটা আমি আর নতুন করে দেখাচ্ছি না, কারণ জাস্ট ওয়াস্টেজ অফ টাইম। আমরা এটার থেকে কঠিন যে জিনিসগুলো আছে যেগুলো আমাদের যে পরীক্ষায় আসবে এই অধ্যায় থেকে, ওগুলো নিয়ে বেশি আলোচনা করব। আচ্ছা, তো তাহলে এটা ছিল আমাদের বলের মান, যে এত বলে সে মুভ করবে। বলের মান বলতে কি বোঝাচ্ছে, যদি আমি এখানে বলি যে এটা হচ্ছে ধরো যে 10 নিউটন বল আর এটা ধরো যে 6 নিউটন বল, ঠিক আছে কথাটা? তো সেক্ষেত্রে ধরো যে আলফার মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আলফার মান হচ্ছে 30 ডিগ্রি। এই কন্ডিশনে এইখানে যদি তুমি ডাটা বসায় দাও রুট ওভার অফ 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, একটু হাতে ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি একটু করে দেখো, এখানে আমাকে অ্যান্সার জানাও, প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 অফ কস 30, তাই না? তো রুট করলে আমাদের এখানে ভ্যালু কত আসবে সেটা একটু আমাকে জানাও, এত নিউটন। ঠিক আছে, ভ্যালু কত আসবে সেটা একটু আমাকে কমেন্টে দ্রুত জানাও, যে এই কন্ডিশনে আমি যোগ বিয়োগ করে দিচ্ছি। ওকে, একটু ক্যালকুলেশনে জানাও যে এখানে যে ভ্যালুটা আসবে এত নিউটন বলে বস্তুটা বা মার্কারের ক্লিপটা, যে মার্কারের ক্লিপের উপর তুমি বল প্রয়োগ করছো, সেই মার্কারের ক্লিপটা এই বরাবর একটা নির্দিষ্ট দিক বরাবর গতিশীল হবে, এবং কত দিক বরাবর মানে কোনটার সাথে কত কোণে গতিশীল হবে সেটাও আমরা বের করবো এখনই, সেটা একটু পরে জানবে। সো আগে সূত্রের ক্ষেত্রে এখানে বলের মান কত হয় সেটা একটু আমাকে কমেন্টে জানাও, যে কি কার কমেন্ট আগে আসে সেটা একটু আমাকে কমেন্টে জানাও। 2pq cos alpha। আচ্ছা 13.11। ওকে, তাহলে এখানে আমাদের একজনের কমেন্ট আসলো, ধরে নিচ্ছি তার অ্যান্সারটা ঠিক আছে, 13.11 নিউটন। ঠিক আছে, আচ্ছা এটা ভুল আসছে, 13.11 তো হবে না। আচ্ছা কি লিখছে এগুলা, cos 30 ডিগ্রি। আচ্ছা পি গ্রেটার দেন কিউ জাস্ট ধরে নেওয়া হয়েছে, পি গ্রেটার দেন কিউ ধরে নেওয়া হয়েছে। আচ্ছা ওকে, 13.11ও আসতে পারে। আচ্ছা আরেক দুইজন একটু ক্যালকুলেশনসটা চেক করো, 15 পয়েন্ট। আচ্ছা এক একজনের এক এক অ্যান্সার আসতেছে কেন, এটা তো খুবই অদ্ভুত লাগতেছে, প্যাথেটিক ব্যাপার স্যাপার, এক একজনের এক এক অ্যান্সার আসতেছে, তাহলে কেমন হবে? 100 যোগ হচ্ছে 36 যোগ হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু হচ্ছে 6 ইন্টু cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাই না? আচ্ছা cos 30, ওকে রুট ওভার অ্যান্সার। ওকে 15.48, হ্যাঁ 15.48 যে বলছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 15.48 নিউটন। ওকে, তো তাহলে কথা হচ্ছে যে এই যে মার্কারের ক্লিফের কথা বললাম, সেই মার্কারের ক্লিফের উপর তুমি একদিকে 10 নিউটন বল এবং এই বরাবর 6 নিউটন বল, তাই না? যে হচ্ছে মার্কারের ক্লিফের উপর এই বরাবর 10 নিউটন এবং এই বরাবর 6 নিউটন বল প্রয়োগ করলা। এক্ষেত্রে যে দুই দিকে যেহেতু সমান পরিমাণ বল না, বা একদিকে অনেক বেশি আর একদিকে অনেক কম সেটাও না, যে সেক্ষেত্রে মার্কারটা এই ক্লিপটা কত বলে গতিশীল হবে এই দুইটা বল পেয়ে
সেটাই হচ্ছে, সেটার মান হচ্ছে 15.48। ঠিক আছে, অর্থাৎ আরো সহজভাবে বললে, ধরো যে তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আসো, ধুম করে তোমার একটা ফ্রেন্ড তোমাকে 10 নিউটন বলে ধাক্কা দিল এই বরাবর, এবং তোমার আরেকটা ফ্রেন্ড এরকম অ্যাঙ্গেল করে এনে তোমাকে 6 নিউটন বলে ধাক্কা দিল, তো তুমি কোন দিকে মুভ করবা? তাই না? একই সময় কিন্তু তারা ধাক্কা দিচ্ছে, তাই না? যে তারা কিন্তু একজন আগে আরেকজন পরে সেটা কিন্তু না, একই সময় অ্যাট এ টাইম ধাক্কা দিছে তোমাকে, তখন তুমি ধুমরি মুচকে খেয়ে এই বরাবর এই যে 15.48 নিউটন বলে তুমি ছিটকায় পড়বা বা গতিশীল হবা। আর কত কোণে গতিশীল হবা সেই ডিরেকশনটা যদি বের করতে চাই, সেটাও বের করতে পারবো সূত্রের মাধ্যমে। সেটা হচ্ছে আমাদের এই যে কোণ টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এবং মনে রাখার টেকনিকটা আমি বলি যে পি এর সাথে থিটা কাউন্ট করছো, তো পি এর সাথে যদি তুমি থিটা নিছো, সেক্ষেত্রে এখানে সেই পিটা মুক্ত অবস্থায় থাকবে, মানে যার সাথে থিটা নিবা সে মুক্ত অবস্থায় থাকবে। এইটুকু তোমাকে বেসিকটা মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, যাতে তোমার প্যাচ না লাগে, কারণ অনেকের কিন্তু প্যাচ লাগে পি এবং কিউ নিয়ে। আর সেকেন্ডলি পি এবং কিউ এই দুইটার মধ্যে আমি আমার সুবিধার জন্য পি কে বড় ধরে নিছি, তুমি চাইলে কিউ কেও বড় ধরে নিতে পারো। দেখো এখানে এই ডিরেকশন হচ্ছে পি এইটুকু কিউ এইটুকু, দেখে বলো পিটা বড় দেখাচ্ছে কিউটা ছোট দেখাচ্ছে, তাই না? তো জাস্ট আমি সুবিধার জন্য পি কে বড় ধরছি কিউ কে ছোট ধরছি, তুমি চাইলে কিউ কে বড় ধরতে পারো পি কে ছোট ধরতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বেসিক আছে এখানে, সেটা হচ্ছে লব্ধি যেটা আসবে সেই লব্ধিটা সব সময় বড় বলের দিকে হেলে থাকবে। তো সেক্ষেত্রে যেহেতু বড় বলের দিকে হেলে থাকবে, তাহলে এখানে কোনটা ক্ষুদ্রতম হবে সেইটাকে আমরা থিটা হিসেবে কাউন্ট করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে কনভেনশনাল একটা নিয়ম যেটা আমরা মেনটেন করলাম। তুমি চাইলে অপর অ্যাঙ্গেলটাকেও থিটা হিসেবে ধরতে পারো, তখন ওইভাবে সূত্রটা চলে আসবে। তখন তুমি বলতে পারবা ছোট বলের সাথে এত ডিগ্রি কোণে আছে, তো এখানে থিটাটা হচ্ছে কত কোন বলের সাথে? বড় বলের সাথে। ঠিক আছে, আর সেটাও কিন্তু অনেকগুলো ওয়েতে ব্যাখ্যা দেওয়া যায় যে যার সাথে তুমি থিটা নিছো সেটা কিন্তু মুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, তুমি যদি এখানে কিউ এর সাথে থিটা নাও, তাহলে এখানে কিউ থাকবে আর বাকি কিউ এর জায়গায় পি হয়ে যাবে, এভাবে বলতে পারো। তো এইগুলো খুবই সহজ ব্যাখ্যা, সহজভাবে মনে রাখতে পারো। তাহলে এখানে বলো যে থিটার মান কত হবে, বলো থিটা ইকুয়াল টু হবে টেন ইনভার্স এই যে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, তাই না? এগুলো কিন্তু একেবারে নর্মাল জিনিসপাতি, যেগুলো তোমরা ভেক্টর অধ্যায়ে অনেক ভালো করে পড়ে আসছো। এগুলো কিন্তু আমি বেশি সময় নষ্ট করব না, অল্প সময়ের মধ্যে এইটুকু কাভার করে আমি নেক্সট অংশে সুইচ করব। আচ্ছা, তো টেন ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা এই পার্টের পর এখানে আমাদের ওই যে বললাম মার্কারটা কত কোণে যাবে সেটা একটু বের করতে চাচ্ছি। তো সেটার জন্য একটু মান বসাও এখানে ক্যালকুলেটারে, দেখো কত আসে। এই যে টেন ইনভার্স কিউ এর মান তো তুমি জানো, কিউ এর মান তো 6 ধরছি, 6 সাইন আলফার মান তো তুমি জানো যে 30 ডিগ্রি ধরছি, 6 সাইন 30 ডিগ্রি, আর পি এর মান হচ্ছে 10 প্লাস কিউ এর মান তো হচ্ছে 6 কস 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশনস করলে কত ডিগ্রি হয় সেটা একটু আমাকে কমেন্টে জানাও, দেখি কার কমেন্টটা দ্রুত আসে। একটু আমাকে কমেন্টে জানাও কার কমেন্টটা দ্রুত আসে। আচ্ছা, এটা কি 11.17 এটা আসবে অ্যাঙ্গেল, বলো, তোমাদের তো বিশ্বাস করতে পারি না। আচ্ছা, 10 ইনভার্স, ওকে 10 ইনভার্স এখানে হচ্ছে 6 সাইন, আচ্ছা ওকে 6 সাইন 30 ডিগ্রি, আচ্ছা ভাগ হচ্ছে 10 প্লাস 6 কস 30, আচ্ছা ওকে 10 ইনভার্স অ্যান্সার। আচ্ছা তাহলে হ্যাঁ 11.16, দ্যাটস গুড। ঠিক আছে, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, 11.16 ডিগ্রি। অর্থাৎ এই যে এই থিটার ভ্যালুটা তুমি এখানে পাইছো কত? 11.16 ডিগ্রি। মানে হচ্ছে এই যে তোমার পি বলের সাথে যে তোমাকে 10 নিউটন বলে 11.16 ডিগ্রি কোণে তুমি গতিশীল হবা। তাহলে এবার বলো 30-এর থেকে 11.16 যদি তুমি বিয়োগ করো তাহলে কত আসে দেখো, তাহলে আসে 18 আমাদের, তাহলে এই কোণটা হয়ে যাবে 18.83 ডিগ্রি, আর টোটাল অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি, তাই না? তার মানে হচ্ছে এখান থেকে তুমি আরেকটা কথা বলতে পারতেছো যে 10 নিউটন বলের সাথে তুমি 11.16 ডিগ্রি কোণে গতিশীল হইলা। আর সেম ভাবে এটাও বলতে পারতেছো 6 নিউটন বলের সাথে 18.83 ডিগ্রি কোণে তুমি গতিশীল হইলা। এই দুইটা কথাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, বলা যাবে, সমস্যা নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বলের সামান্তরিকের যে সূত্রটা ছিল, সেই সামান্তরিকের সূত্রের অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে আমরা কি করতে পারি, একটা বস্তুর উপর যদি দুইটা বল একই সাথে প্রযুক্ত হয়
একটা বস্তুর উপর, ওকে, যে মার্কারের উপর বা তোমার উপর, ধরো এখানে সেই বস্তুটা আছে, এই বস্তুর উপর একই সাথে দুইটা বল প্রযুক্ত হইলো, তাই না? সেই দুইটা বল যদি একই সাথে প্রযুক্ত হয় তাহলে ওই বস্তুটা কত ডিগ্রি কোণে কোন দিকে যাবে, কত বলে যাবে, সেটা আমরা বের করতে পারতেছি বলের সামান্তরিক সূত্র দিয়ে। এখন কথা হচ্ছে, যদি তোমাকে দুইটা বলের জায়গায় তিনটা বল দিয়ে দেয়, অথবা চারটা বল দেয়, বা পাঁচটা দেয়, বা ছয়টা দেয়, বা 10টা বল দিয়ে দেয়, অ্যান্ড তারপর তোমাকে ধরো বললো এবার বের করো বস্তুটা কোন দিকে গেছে, সেটা কি বের করতে পারবে? মানে ধরো কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে এটা, যে এই বস্তুর উপর, ওকে, এটা ধরো যে 1 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুর উপর ধরো এদিকে 5 নিউটন বল, তারপর হচ্ছে এদিকে ধরো যে 7 নিউটন বল, তারপর ধরো যে এদিকে হচ্ছে 9 নিউটন বল, তারপর এদিকে 11 নিউটন বল, ঠিক আছে, 11 নিউটন বল। আচ্ছা, ধরো যে 4টা বল অ্যাপ্লাই করলাম, তো একই সাথে এই বস্তুর উপর 4টা বল অ্যাপ্লাই করা হয়েছে। তো এই 4টা বল অ্যাপ্লাই করার পর এখন কথা তোমাকে বলে দিচ্ছে যে এই বস্তুটা কোন দিকে যাবে, কত কোণে যাবে, কার সাথে কত কোণে যাবে, সেগুলো একটু ডিফাইন করে দাও, সেগুলো একটু তোমাকে বলগুলোর মধ্যে তোমাকে দিয়ে দিই। আচ্ছা, ধরো যে এটার মধ্যবর্তী কোণ একটা, এটা একটা, এটা একটা দিয়ে দিল। তো এক্ষেত্রে এটার সলিউশনটা সহজ, তখন বের করতে হয়, সেটা আসলে আমরা স্থিতিবিদ্যার এই অংশে আলোচনা করব। আমাদের আজকের লেকচারের মেইন আলোচ্য বিষয় হচ্ছে একই সাথে যদি একটা বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা হয়, এটা অ্যাপ্লিকেশন, যেটা তোমাকে ফিজিক্সে পড়াবে না। আবার যদি কোশ্চেনটা কঠিন করে তখন ফিজিক্সে স্যাররা মাঝে মধ্যে দিয়ে দেয়, ওকে, ম্যাথের থেকে কোশ্চেন ধার করে। তো যাই হোক, তখন তোমরা আটকে যাও। তো যারা এই অধ্যায়টা এখন করে ফেলবা তাদের কিন্তু এই ঝামেলাটা পোহানো লাগবে না, তারা কিন্তু মোটামুটি এই জিনিসগুলো পেরে যাবা। আচ্ছা, তো এখানে আমি কি বললাম, যে একটা বস্তুর উপর যদি একের অধিক বল একই সাথে প্রযুক্ত হয় তাহলে বস্তুটা কোন দিকে যাবে সেটা আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো, সেটা আমরা ক্যালকুলেশন বের করা শিখবো আজকের লেকচারে ইনশাল্লাহ শিখবো। ওকে, সেটা আমরা একটু পরে আসতেছি। তার আগে আমি এখান থেকে আরো 2টা জিনিস দেখানোর বাকি আছে, 2-3টা কেস দেখানোর বাকি আছে যেগুলো এমসিকিউতে আসে। তো সেই জন্য ওই কেসগুলো আমি তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাও যে এইটুকু পর্যন্ত যা যা জিনিস আমি তোমাদেরকে বললাম, একেবারে সহজ কথা ছিল, এইটুকু পর্যন্ত যা যা জিনিস বললাম এইটুকু নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা একটু আমাকে কমেন্টে জানাও, দেন আমি নেক্সট পার্টে যাচ্ছি। ওকে, আচ্ছা, এইটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা সেটা একটু আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি নেক্সট পার্টে যাচ্ছি, নেক্সট অংশ নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, ওকে, আচ্ছা, মোটামুটি সবাই বুঝতে পারছো ধরে নিচ্ছি। একটু আমাকে কমেন্টে তাও জানাও, একটু কমেন্টে জানাও এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। আর tan থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। আচ্ছা, তো এইটুকু দেখার পর ওকে, প্রবলেম নাই, পুরোটা বুঝতে পারছো, দ্যাটস গুড। তাহলে এবার আমি সেকেন্ড অংশে যাচ্ছি, যে অংশটুকুর ব্যাখ্যা আমাদের এরপর লাগবে সেই অংশে যাচ্ছি। দেখো, তো ফার্স্ট কেস, এখানে কয়েকটা মানে বৈশিষ্ট্য বলতে পারতেছি। ওকে, এই বৈশিষ্ট্য আমরা লিখতে পারতেছি। এক নম্বর হচ্ছে এই যে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে, cos 0 মান হয়ে যায় 1, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার এবং রুট বাদ যাবে, তখন আর ইকুয়াল টু পি প্লাস কিউ হবে, তাই না? এবং সেটাকে তুমি আর ম্যাক্স বলতে পারো, সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায়। আচ্ছা, 2 নম্বর কেস হচ্ছে আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। এগুলো কিন্তু তোমরা জানো, পড়ে আসছো, আমি এই জন্য কিন্তু ডিটেলস ক্যালকুলেশন দেখাচ্ছি না, জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি। আচ্ছা, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হলে এইটা মাইনাস হয়ে যাবে,
তখন পি মাইনাস কিউ হোল স্কোয়ার সূত্র হবে, তাই না? তো সেক্ষেত্রে আর এর ভ্যালু তখন মিনিমাম আসবে, সেটার ভ্যালু আসবে পি মাইনাস কিউ, তাই না? লব্ধি আর এর ভ্যালু তখন মিনিমাম হবে। তো এখান থেকে এমসিকিউ আসে যে আর এর ভ্যালু সর্বোচ্চ ক্ষেত্রে আমাদের সূত্র কোনটা, পি প্লাস কিউ, এক্ষেত্রে কোণের মান কত হইতে হবে, 0 ডিগ্রি। আবার আর এর ক্ষেত্রে মিনিমামের ক্ষেত্রে সূত্র কোনটা, পি মাইনাস কিউ, আর এক্ষেত্রে সূত্র যে আলফার ভ্যালু কত হইতে হবে, 180 ডিগ্রি। আচ্ছা, 2 নম্বর সূত্র গেল। এবার 3 নম্বর সূত্রের পার্টে যদি আর আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে তখন cos 90 এর মান 0 হয়ে যায়, তখন এইটুকু বাদ হয়ে যায়। তো তখন আর ইকুয়াল টু থাকতেছে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই তিনটা জিনিস সবাই পারে, এই তিনটা জিনিস নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে, আচ্ছা, তিনটা জিনিসটা আমি শেষ করলাম। এবার 4 নম্বর জিনিসে আসি, যে 4 নম্বর জিনিস থেকে তোমাদের একটু কনফিউশন শুরু হয়ে যায়, সেই 4 নম্বর জিনিসে আসি। 4 নম্বর জিনিস হচ্ছে পি ইকুয়াল টু কিউ হলে, ওকে, পি ইকুয়াল টু কিউ হলে, অর্থাৎ দুইটা বল সমান হয়ে গেলে, পি এবং কিউ এর ভ্যালু যদি সমান হয়ে যায়, তখন কি কেজারাইজ করবে, তখন কি কেজারাইজ করবে? যারা আছো মোটামুটি 70+ স্টুডেন্ট দেখতেছো, যাক ঠিক আছে। সো পি ইকুয়াল টু যদি কিউ হয়ে যায়, তখন দেখো আমাদের সূত্রটা তাহলে কি হয়, আর ইকুয়াল টু পি এর জায়গায় ধরো তুমি কিউ এর জায়গায় ধরো তুমি পি লিখলা, কিউ এর জায়গায় পি লিখলা, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি অফ কজ আলফা, ঠিক আছে? তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান 2p স্কোয়ার লেখা যাবে, √2p স্কোয়ার, আর পি ইন্টু পি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে লেখা যাবে 2p স্কোয়ার অফ হচ্ছে কজ আলফা, তাই না? লেখা গেল, লিখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে দেখো 2p স্কোয়ার কমন যায়, তাই না? 2p স্কোয়ার কমন যায়। সো সেক্ষেত্রে আমি লাইনটা কি লিখতে পারতেছি, 2p স্কোয়ার যদি কমন যায় 1 প্লাস কজ আলফা লিখতে পারতেছি, তাই না? আচ্ছা, লেখা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে। সো 1 প্লাস কজ আলফা সমান কি হবে, 2 সাইন স্কোয়ার 2 কজ স্কোয়ার আলফা, তাই না? হ্যাঁ, 2 কজ স্কোয়ার আলফা বাই 2। ওকে, তো তাহলে 2p স্কোয়ার অফ 2 কজ স্কোয়ার আলফা বাই 2, এটা আমাদের চলে আসবে। আচ্ছা, তাহলে আমি এখানে লাইনটা, এরপরের লাইনটা এখানে লিখি, বা আর ইকুয়াল টু √4p স্কোয়ার, 2 2 4 4p স্কোয়ার অফ কজ স্কোয়ার আলফা বাই 2 লিখতে পারতেছি। তাইলে আর ইকুয়াল টু 2p কজ আলফা বাই 2 এটা লেখা যায়। অ্যান্ড এই জিনিসটা আমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে পি ইকুয়াল টু কিউ হলে লব্ধি আর ইকুয়াল টু হবে 2p কজ আলফা বাই 2, এটা মুখস্থ রাখবে। এই লাইনটা আমাদের এমসিকিউর জন্য মুখস্থ রাখবে, এটা ডিরেক্টলি তুমি সূত্র হিসেবে এমসিকিউতে ইউজ করতে পারবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের লব্ধি আর নিয়ে কথা, যেখানে পি ইকুয়াল টু কিউ হইলে কি হচ্ছে সেটা আমরা দেখলাম। এবং এই জায়গায় কোণের মান নিয়ে একটা কথা আছে, আমরা তো লব্ধি কথা বললাম, থিটার একটা ক্যালকুলেশন এখানে বাকি আছে, সেটা তোমাকে আমি দেখাই দিচ্ছি। তো এইটুকু নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। 1 2 3 4 পর্যন্ত আমরা বললাম, এবার আমি 1 2 3 একটু মুছে ফেলতেছি, তার কারণ হচ্ছে 4 নম্বরের পরের অংশ তোমাকে আমি দেখাচ্ছি এখন, ঠিক আছে? 4 নম্বরের পরের অংশ দেখাচ্ছি, 1 2 3 মুছে ফেললাম। আচ্ছা, তো 4 নম্বরের ক্ষেত্রে আর ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ হলে আমি শর্ত কি পাইলাম, শর্ত কি দেখালাম, পি ইকুয়াল টু কিউ হলে আর ইকুয়াল টু 2p কজ আলফা বাই 2 লেখা গেছে, আর টেন থিটা, ঠিক আছে? যে এবং টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ এর জায়গায় পি লিখবো, তাহলে পি সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস পি কজ আলফা, ঠিক আছে না? কিউ এর জায়গায় পি লিখলাম। তাহলে দেখো এখানে কি হবে লক্ষ্য করো, সেটা হচ্ছে উপরে থাকতেছে পি সাইন আলফা, উপরে থাকতেছে পি সাইন আলফা, নিচে পি কমন যায়, তাই না? তাহলে 1 প্লাস কজ আলফা এটা লেখা যায়। আচ্ছা, তো লেখা তো গেল, ভালো কথা। লেখা যাওয়ার পর এর পরের ক্যালকুলেশনসগুলো কীরকম হবে সেটা একটু দেখো, এর পরের ক্যালকুলেশনসগুলো কীরকম হবে সেটা একটু দেখো। পি পি কাটা যায়। আচ্ছা, তাহলে পরের লাইন দেখো আমাদের, বা টেন থিটা ইকুয়াল টু সাইন আলফা, এটাকে লেখা যাবে ত্রিকোণমিতির সূত্র 2 সাইন আলফা বাই 2 অফ কজ আলফা বাই 2, তাই না? ত্রিকোণমিতির সূত্র সাইন আলফা সমান 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 লেখা যায়। আর 1 প্লাস কজ আলফা, এটার সূত্র কি হবে বলো? সেটা হচ্ছে 2 যে কজ স্কোয়ার আলফা বাই 2, তাই না? 1 প্লাস কজ আলফা সূত্র 2 কজ স্কোয়ার আলফা বাই 2, এগুলো কিন্তু তোমরা রেগুলার ব্যাচে পাইছিলা, যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো। এটা কাটাকাটি করলে কজ আলফা বাই 2 হবে, তাহলে সাইন আলফা বাই 2 বাই কজ আলফা বাই 2 সমান 10 আলফা বাই 2, তাই না? তাহলে দেখো টেন থিটা
ইকুয়াল টু 10 আলফা বাই 2। আমাদের এটা কিন্তু হচ্ছে সেকেন্ড ইয়ারের নতুন ব্যাচ যেহেতু আমরা করতেছি, সেটা স্থিতিবিদ্যার ফার্স্ট ক্লাস হিসেবে নেওয়া হচ্ছে। স্থিতিবিদ্যার সেকেন্ড ক্লাস থেকে আমরা কি করব, পেইড গ্রুপে ক্লাসগুলো যাবে। সো যারা যারা আমাদের রেগুলার ব্যাচে অ্যাডমিটেড না বাট ক্লাস করতে চাচ্ছ, তারা হচ্ছে রেগুলার ব্যাচের জন্য অ্যাডমিট হয়ে যেতে পারো। তার প্রসেসটা জানার জন্য আমাকে ইনবক্স করলে আমি বলে দিব। আচ্ছা, তো এখানে আমরা নতুন কি জিনিস শিখতে পারলাম, সেটা হচ্ছে পি ইকুয়াল টু কিউ, অর্থাৎ দুইটা বল যদি সমান হয়ে যায় তখন লব্ধির মান হবে যে তাদের যে কোনো একটা বলের দ্বিগুণ ইন্টু কজ আলফা বাই 2 এবং থিটা ইকুয়াল টু হবে আলফা বাই 2। অর্থাৎ এই লাইনটাকেই এভাবে বলা হয় যে দুইটি সমান বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। অন্তর্গত কোণ আলফা, তাকে দুই ভাগে ভাগ করছে, সমদ্বিখণ্ডিত করছে। লাইনটা আবার একটু বলি, দুইটি সমান বলের লব্ধি, যেহেতু পি ইকুয়াল টু কিউ, তার মানে বল দুইটা সমান, তাহলে দুইটি সমান বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই লাইনটা খাতার মধ্যে লিখে রাখবা, এটা এমসিকিউর বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেনের অপশন হিসেবে আসে। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা লাইন জেনে রাখতে হবে। আচ্ছা, তো এটা ক্ষেত্রে তোমাকে কোশ্চেনে কি বলতে পারে ডিরেক্টলি এমসিকিউর জন্য, জাস্ট আমি যেহেতু একটা প্রমাণ দেখাইলাম, তোমরা শর্টকাট হিসেবে এটা কিভাবে ইউজ করতে পারবে সেটা হচ্ছে তোমাকে বলে দিল যে ধরো যে 10 নিউটন বলের দুইটা 10 নিউটন বল একটা বস্তুর উপর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তাহলে এদের লব্ধি 10 নিউটন বলের সাথে কত কোণ উৎপন্ন করবে। তো যেহেতু সমান বল, ডিরেক্টলি 60/2 সমান 30 ডিগ্রি, অ্যান্সার হবে 30 ডিগ্রি কোণ। তোমার এই জিনিসগুলো মুখস্থ থাকলে ধুমধাম করে তুমি অ্যান্সার লিখে ফেলতে পারবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের 4 নম্বর বৈশিষ্ট্য নিয়ে কথা। 5 নম্বর বৈশিষ্ট্য পার্ট এবার যাচ্ছি। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখানে জাস্ট আমরা সূত্রের অ্যাপ্লিকেশন করলাম, তাই না? সূত্রে অ্যাপ্লাই করে অংশটুকু কমপ্লিট করলাম। এবার 5 নম্বর অংশে যাচ্ছি। দেখো, এইটুকু আমি মুছে ফেললাম, এইটুকু মুছে ফেললাম। 5 নম্বর লাস্ট ক্যালকুলেশন। তো কনসেপ্টের মধ্যে 5 নম্বর শর্ত যেটা আমি, পি সমান লব্ধি আর এর মান যদি সমান হয়, ঠিক আছে, যদি আর এর মান যদি সমান হয়, এক্ষেত্রে কি ঘটবে, যে সমান বল এবং লব্ধি আর এর মান হচ্ছে তাদের বল দুইটার সমান। তাহলে দেখো, এই আর এর জায়গায় পি বসাবা, পি এর জায়গায় পি, কিউ এর জায়গায় পি বসাবা। দেখি ক্যালকুলেশন করে, এই যে আর এর জায়গায় পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি অফ কজ আলফা। ঠিক আছে, তাহলে হচ্ছে উভয় পাশে আমি স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এখানে পি স্কোয়ার ইকুয়াল টু এখানে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা, এটা লেখা যায়। উভয় পাশে স্কোয়ার করে দিলাম, তাহলে রুট ওভার বাদ হয়ে গেল, আর এখানে পিটা পি স্কোয়ার হয়ে গেল। তাহলে বলো এবার কি আসবে এখানে, সেটা হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে দেখো 2p স্কোয়ার কমন গেলে 1 প্লাস কজ আলফা তো হচ্ছে পি স্কোয়ার কাটা গেল, 1টা এই পাশে চলে আসলে আমাদের 2টা এই পাশে চলে আসলে হাফ ইকুয়াল টু 1 প্লাস কজ আলফা। তাহলে বলো কজ আলফা ইকুয়াল টু, এই যে হাফ মাইনাস 1 সমান মাইনাস হাফ লেখা যায়, সমান কজ 120 ডিগ্রি লেখা যায়। সুতরাং আলফা ইকুয়াল টু কত আসতেছে 120 ডিগ্রি। তো এই হচ্ছে আরেকটা শর্ত। ওকে, যে দুইটা সমান বলের লব্ধি, লাইনটা হচ্ছে কি, যে দুইটি সমান বলের লব্ধি যদি তাদের যে কোনো একটি বলের সমান হয়, তাহলে তাদের অন্তর্গত কোণ 120 ডিগ্রি হবে। ওকে, অর্থাৎ ধরো এইদিকে হচ্ছে 10 নিউটন বল এবং এদিকে 10 নিউটন বল প্রয়োগ করলা এবং লব্ধিও তুমি পাইলা 10 নিউটন, তাহলে তাদের অন্তর্গত কোণ কত হবে, অন্তর্গত কোণ হবে 120 ডিগ্রি। ঠিক আছে, অন্তর্গত কোণ হবে 120 ডিগ্রি। যে বল প্রয়োগ করলা 10 নিউটন করে এবং লব্ধিও পাইছে 10 নিউটন, সেক্ষেত্রে অন্তর্গত কোণ কত হবে 120 ডিগ্রি। এবং এখানে আরেকটা জিনিস আমরা আগের অংশ থেকে জানি, সমান বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এইদিকে কোণ হবে 60 ডিগ্রি, এইদিকে কোণ হবে 60 ডিগ্রি, তাই না? যেহেতু দুইটা সমান বল, দুই পাশে সমান পরিমাণ কোণ পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমাকে একটু কমেন্টে জানাও যে এই পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা, সেটা একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, এইটা আমাকে একটু কমেন্টে জানাও যে যেটুকু আমরা এতক্ষণ পর্যন্ত বললাম সেইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, সেটা একটু কমেন্টে জানাও। আর যারা লাইভ ক্লাসটা শেয়ার দিতে পারো না এখনও, দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো। আচ্ছা, তো এই পর্যন্ত আমাকে একটু কমেন্টে জানাও যে এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা।
যেটুকু আমরা পড়াইলাম এই এতক্ষণ পর্যন্ত সেটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে কি না? তাহলে সমস্যা না থাকলে আমরা পরবর্তী পার্টে যাব। ওকে, যে পার্ট থেকে আমাদের কোয়েশ্চেন আসে, যে থিওরি পার্ট থেকে, সেই থিওরি পার্টে যাব। আচ্ছা, ওকে, বুঝতে পারছি, নো প্রবলেম, দ্যাটস গুড। আচ্ছা, তো এটার সাথে রিলিভেন্ট যে কোয়েশ্চেন্সটা আমাদের বোর্ড পরীক্ষায় আসছে সেটা একটু আমি তোমাদেরকে লিখে বলে দিচ্ছি। ওকে, তোমরা একটু লেকচারটা চেক করো, মানে কোয়েশ্চেন্সটা চেক করো, আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, তো কোয়েশ্চেনটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন, আমাদের কিন্তু রেফারেন্স বুক হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই। আচ্ছা, তো কোয়েশ্চেন হচ্ছে 3p, 2p বল দুইটির, ওকে, বল দুইটির লব্ধি হচ্ছে আর। আচ্ছা, ওকে, তারপর কোয়েশ্চেনটা বুঝো। প্রথমত বলে দিয়েছে 3p এবং 2p এ বল দুইটার লব্ধি আর, সহজ কথা, ভালো কথা, কিন্তু ঝামেলার পয়েন্ট কোন জায়গায় আছে সেই ঝামেলার পয়েন্টটা দেখো। তারপর কোয়েশ্চেন যেটা বললো যে যদি প্রথম বলকে এটা কয়েকবার বোর্ড পরীক্ষায় আসছে, যদি প্রথম বলকে দ্বিগুণ করা হয় তবে লব্ধিও দ্বিগুণ হয়। ওকে, লব্ধিও দ্বিগুণ হয়। আচ্ছা, তো কোশ্চেন হচ্ছে বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? বলদ্বয়ের অন্তর্গত কোণকে আলফা ধরলে সে আলফা এর ভ্যালু কত? তো এই হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা লিখলাম, এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। আগের নিয়মে সলভ করব, রিপিট করি। 3p এবং 2p বল দুটার লব্ধি হচ্ছে আর, এবং এখানে প্রথম বলকে আমরা দ্বিগুণ করলাম, দ্বিগুণ করার পর লব্ধিও কত হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। তো সেই শর্তে আলফা এর ভ্যালু কত সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে দেখো। আচ্ছা, আগের কোশ্চেনের আগের থিওরির লাস্ট লাইন কি ছিল? লাস্ট লাইন তো বলছিলাম, আবার একটু দেখে নিবা, সেই আছে। আচ্ছা, এখন তো যাই হোক, এবার আসি। দেখো এখানে এই কোশ্চেনটাকে আবার ব্যাখ্যা বলি। দেখো, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে 3p, ওকে, আর তারপর 2p, ধরো এটা হচ্ছে 2p, তাদের লব্ধি ধরো হচ্ছে আর। এবার কথা হচ্ছে প্রথম বলকে তুমি দ্বিগুণ করছো মানে 3p থেকে তুমি 6p করে ফেললা। ঠিক আছে, প্রথম বলকে তুমি দ্বিগুণ করছো, যে 3p থেকে তুমি 6p করে ফেললা। এক্ষেত্রে লব্ধিও দ্বিগুণ হয়েছে, অর্থাৎ লব্ধি যদি আগে এটুকু ধরি তাহলে লব্ধিও এখন আর এর জায়গায় কত হয়ে গেছে? 2r হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের কোশ্চেনের বেসিক। তো কোশ্চেনে বলছে তাদের অন্তর্গত কোণ যে আলফা ছিল, সে আলফার ভ্যালু কত সেটা একটু বের করে দেখাও। এই হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা এবার আমরা সলভ করি। দেখো সলিউশন পার্টে যেভাবে সলভ করব, যে এখানে আর ইকুয়াল টু, দেখো লব্ধি, এখানে আগে লিখতে হবে যে ধরি অন্তর্গত কোণ হচ্ছে আলফা। এটা আমরা ধরে নিলাম যে ধরি অন্তর্গত কোণ হচ্ছে আলফা। আচ্ছা, তো এবার সেকেন্ড লাইন, ঠিক আছে, সেকেন্ড লাইন হচ্ছে কি যে সুতরাং লব্ধি আর ইকুয়াল টু হবে √3p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p ইন্টু কজ আলফা, তাই না? লব্ধি আর এর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আশা করি এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন নাই, সবাই বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে এবার ফাইনাল ক্যালকুলেশনে যাচ্ছি। দেখো ফাইনাল ক্যালকুলেশনে যাচ্ছি, তাহলে √, এখানে কত হবে? 3 3 9, 9p স্কোয়ার, তারপর এখানে 4p স্কোয়ার, তাই না? তারপর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12p স্কোয়ার অফ কজ আলফা। ওকে, এই দেখো এই পর্যন্ত আমাদের লাইনটা লিখলাম। তাহলে বলো 9 4 কত হয়? 13। তাহলে √13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, এটা হচ্ছে কিসের ভ্যালু? আর এর ভ্যালু। আর এর ভ্যালু হচ্ছে এটা, মনে রাখো। আচ্ছা, সেকেন্ডলি এটা হচ্ছে প্রথম অংশ, তাই না? যে প্রথম শর্তে, আর তারপর হচ্ছে দ্বিতীয় শর্তে লব্ধি কি দ্বিগুণ হয়ে গেছে, তার মানে 2r হয়ে গেছে। দ্বিতীয় শর্তে লব্ধি 2r স্কোয়ার ইকুয়াল টু √, এই যে প্রথম বলকে দ্বিগুণ করছে, প্রথম বল ছিল 3p, হয়ে গেছে 6p, তাহলে 6p দিয়ে করতে হবে, তাই না? তাহলে 6p স্কোয়ার প্লাস দ্বিতীয় বল নিয়ে তো কোনো কথা বলে নাই, তাই না? দ্বিতীয় বলের কোনো চেঞ্জ নিয়ে কোনো কথা বলে নাই, তার মানে দ্বিতীয় বল আগে 2p ছিল, এখনো 2p দিয়ে করব, তাই না? তাহলে এবার হবে প্লাস 2p স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p অফ কজ আলফা। ঠিক আছে, আচ্ছা লিখলাম, ভালো কথা। তাহলে দেখো 4r স্কোয়ার হবে এখানে, 4r স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু √6 6 36p স্কোয়ার প্লাস 4
পি স্কোয়ার প্লাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 পি স্কোয়ার অফ কজ আলফা। এই যে লাইনটা লিখলাম, এই লাইনের পরে হিসাবে আসো আর ইকুয়াল টু তুমি এটা বের করছিলা, তাই না? ওকে, তো আর ইকুয়াল টু, আচ্ছা এখানে আমি আর স্কোয়ার কেন দিলাম, লব্ধি তো এখানে 2r, তাই না? এই যে লব্ধি 2r, হ্যাঁ 2r, ঠিক আছে। এবার তো আর ইকুয়াল টু তুমি এটা বের করছিলা, তো সেই আর এর ভ্যালু এখন এখানে আমরা বসায় দিতে পারবো। আচ্ছা তাহলে বসায় দিই, দেখো বসায় দিলে 2√, এই লাইনটা বসাবো 13 পি স্কোয়ার প্লাস 12 পি স্কোয়ার অফ কজ আলফা, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু √, 36 আর 4 40, 40 পি স্কোয়ার প্লাস 24 পি স্কোয়ার অফ কজ আলফা। ভালো কথা লিখলাম। তারপর দেখো উভয় পাশে √, আছে, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আমাদের কিন্তু ম্যাথ প্রায় শেষ, অল্প একটু অংশ বাকি আছে। তো উভয় পাশে √টাকে এবার আমরা ভ্যানিশ করব। ভ্যানিশ করার জন্য একটাই উপায়, সেটা কি করা বলো, বর্গ করা। এখানে আমি কি করছি, এই লাইনে মান বসাইছি, এই যে আর এর মানটা এখান থেকে যে আর এর মান ছিল সেই আর এর মান এখানে বসাই দিয়েছি বুদ্ধি করে, তাই না? তাহলে এবার আমি বর্গ করে দিব, বর্গ করে দিই, তাহলে 2টা বর্গ করলে 4 হয়ে যাবে, আর এই √টা বাদ যাবে, তাহলে থাকবে 13 পি স্কোয়ার প্লাস 12 পি স্কোয়ার কজ আলফা, তাই না? আর এখানে বর্গ করলে √, বাদ যাবে, আর এখানে 40 যেহেতু আছে আমি 4 কমন নিয়ে নিই, 4 কমন নিয়ে নিলে 10 পি স্কোয়ার প্লাস 4 6 24, 6 পি স্কোয়ার কজ আলফা, তাই না? তাহলে 4 4 বাদ গেল, আমার আর গুণ করতে হলো না, তাই না? আমার একটা লাইন কমে গেল। এরপর আমরা যেহেতু আলফা বের করব, তার জন্য দেখো, তার জন্য এখন ফাইনাল যোগ বিয়োগটা করতে হবে, ঠিক আছে? তো ফাইনাল যোগ বিয়োগটার দিকে একটু লক্ষ্য করি, দেখো ফাইনাল যোগ বিয়োগ কিভাবে করব, আমাদের কিন্তু অঙ্ক শেষ। তো ফাইনাল যোগ বিয়োগ দেখো, দেখো লক্ষ্য করো, 13 পি স্কোয়ার আর এখানে আছে 10 পি স্কোয়ার, 13 থেকে 10 গেলে কত হয় বলো, 3 পি স্কোয়ার, আমি লাইন কম করতেছি, ঠিক আছে, স্পেস যেহেতু কম, ইকুয়াল টু 6 পি স্কোয়ার কজ আলফা, 12 পি স্কোয়ার কজ আলফা। তাহলে এটা যদি এই পাশে চলে যায়, লেখা যাবে -6 পি স্কোয়ার কজ আলফা, ঠিক আছে। এক লাইন কম করলাম, যে 13 থেকে এই যে 10টাকে এই পাশে নিয়ে আসলে বিয়োগ করলে 3 হবে, আর এই 6 থেকে এটা যদি যায় ওই পাশে গিয়ে বিয়োগ করি, তাহলে এই লাইন থাকবে। এবং সুবিধা কি পাচ্ছি, পি স্কোয়ার কাটাকাটি করতে পারতেছি, 3 এর সাথে 6 কাটাকাটি করে 2 লিখতে পারতেছি, এবং মাইনাস থাকতেছে, তাহলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে -2 কজ আলফা, তাই না? আচ্ছা তাহলে তাহলে এরপরের লাইন, তাহলে কি লেখা যায় বলতো, যে কজ আলফা ইকুয়াল টু, এখানে 1 আর এখানে -2, 1/-2, তাহলে -1/2 সমান কজ 120 ডিগ্রি, সুতরাং আলফা সমান 120 ডিগ্রি, এবং এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। ঝামেলা শেষ। তো এই হইলো আমাদের এই কোশ্চেন নিয়ে কথা। আশা করি এই কোশ্চেন নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। কনফিউশন থাকলে একটু আমাকে কমেন্টে জানাও, ওকে? বা বুঝতে না পারলে একটু কমেন্টে জানাও, আর যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্টে লেখো যে বুঝতে পারছি, এটা একটু কমেন্টে লেখো, দুইটাই করো। বুঝতে পারলে লেখো কমেন্টে বুঝতে পারছি, আর না পারলে কোন জায়গায় বুঝতে পারো না, কোন লাইনে, সেটা একটু কমেন্টে জানাও, দ্রুত একটু কমেন্টে জানাও। আচ্ছা হ্যাঁ, 120 ডিগ্রি অ্যান্সার আসছে। এবার আমরা পরের ইম্পর্টেন্ট কনসেপ্টে যাব, একটু ডিফিকাল্ট কনসেপ্ট। তো তার আগে এটা একটু শেষ করে যাচ্ছি, একটু বুঝতে পারলে বা না বুঝতে পারলে দুইটা একটু কমেন্টে আমাকে জানাও। আচ্ছা বুঝতে পারছি, দ্যাটস গুড। বাকিরা একটু কমেন্টে জানাও, ওকে? এখানে এই যে মাঝখানে আমি যে 2-1 লাইন কাটাকাটি কম করছি, তাই না? তো আমরা একটু ডিটেলসে করে নিলে খাতার মধ্যে, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। আমি একটু স্কিপ করলাম 2-1 লাইন, সেটা একটু নিজ দায়িত্বে করে ফেললাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন, এবং এটা কিন্তু পরীক্ষায় আসছে, 3-4 বার পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায়, তো সেই জন্যই অঙ্কটা করে দিলাম। আচ্ছা, তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, ওকে? তাহলে এবার আমরা বলের সাইন সূত্র পড়ব, বলের সাইন সূত্র, এবং এখান থেকে অনেকগুলো ব্যাখ্যাও দিব, ঠিক আছে। তো সেটা হচ্ছে, এই বলের সাইন সূত্রটা আসলে ত্রিভুজের সাইন সূত্র এই কনসেপ্ট থেকে আসে, ওকে? বলের সাইন সূত্রটা আসলে ত্রিভুজের সাইন সূত্র এই জায়গা থেকে আসে। ত্রিভুজের সাইন সূত্রটা কি ছিল দেখো, একটু মনে করাই দিই, যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ কোণের, এটা হচ্ছে এ কোণ, এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ দ্বারা, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি দ্বারা,
এবং সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করে, তাই না? এটা তো আমরা জানি প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে ত্রিভুজের যে সাইন সূত্রটা ছিল, সেই ত্রিভুজের সাইন সূত্র ত্রিকোণমিতি 7.7 ওইখানে আমি পড়াইছিলাম, যারা সেকেন্ড ইয়ারে আসো তারা তো জানো, আবার মনে করাই দিচ্ছি। ত্রিভুজের সাইন সূত্র ছিল, ওকে, যে ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র, সাইন সূত্র হতে সেটা কি লেখা যায়, এ বাই সাইন কোন কোণ এ কোণ, তাই না, ইকুয়াল টু বি বাই সাইন বি কোণ, তারপর হচ্ছে সি বাই সাইন সি কোণ। এটা ছিল ত্রিভুজের সাইন সূত্র, ইকুয়াল টু 2r লিখছিলাম, সেটা আমাদের লেখার দরকার নাই। তো ত্রিভুজের সাইন সূত্রটা এটা, সেটা আমরা লিখে প্রকাশ করলাম। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে মেইনলি আমাদের ম্যাথটা শুরু, যে এই কোণকে তুমি আলফা দ্বারা, বি কোণকে বিটা দ্বারা এবং সি কোণকে তুমি যদি গামা দ্বারা প্রকাশ করো, তাহলে লাইনটা লেখা যাবে এ বাই, আর এই যে আচ্ছা ওকে লিখতেছি, এ বাই সাইন আলফা ইকুয়াল টু বি বাই সাইন বিটা ইকুয়াল টু সি বাই সাইন গামা, এইগুলোতে লেখা যায়, তাই না? এভাবে আমরা সহজে প্রকাশ করতে পারলাম। এবং এই প্রকাশ রূপ থেকে মেইনলি এবার আমরা কি করব, আমাদের বলের সাইন সূত্রেতে চলে যাব, ঠিক আছে? সো বলের সাইন সূত্রের ক্ষেত্রে এক্সাম্পলটা বুঝো, দেখো অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে যে লক্ষ্য করো, এই যে সামান্তরিক ছিল, এইদিকে ধরো পি বল, এইদিকে কিউ বল, ঠিক আছে, অ্যাপ্লাই করলাম, এবং এই পি এবং কিউ বল অ্যাপ্লাই করার পর এই কিউ বল এবং সামান্তরিকের শর্ত অনুযায়ী এই কিউটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। এইটুকু নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা গেল, তারপর হচ্ছে ধরো এটা হচ্ছে এ, এটাকে তুমি বি এবং এটাকে তুমি সি দ্বারা প্রকাশ করলা। তো এই প্রকাশ রূপের ক্ষেত্রে এই কোণটাকে তুমি আলফা, ওকে, আচ্ছা ওইখানে বি কোণকে আলফা, তাই না? তাহলে আমি একটু চেঞ্জ করে দিই, ওকে, এটাকে আলফা আর এটাকে তুমি বিটা, তাহলে এটা হচ্ছে সি কোণকে বিটা, তাই না? সি কোণকে বিটা ধরছি, আর এটাকে ধরো হচ্ছে তুমি গামা ধরছো, তাহলে এ বাই, এখানে এ বাই কি আসবে, সাইন গামা, বি বাই, আমি একটু একই রকমের রাখতেছি, আলফা, আর এটা হয়ে যাবে বিটা, তাই না? সমস্যা নেই। আচ্ছা ওকে, তো এবার এখানে কাহিনীতে আসি, দেখো কাহিনীতে আসি, এই কোণকে আলফা ধরলাম, এই কোণকে বিটা ধরলাম নিজের ইচ্ছা মতো, বাট কনভেনশনাল নিয়ম এভাবে ধরে। তাহলে বলো, এই যে এ বি সি এই ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি আর নতুন করে গামা আনতেছি না, আমি ধরো এই কোণটাকে কি করতেছি, যে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা এভাবে প্রকাশ করছি, ঠিক আছে? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা এভাবে প্রকাশ করলাম। আচ্ছা, তো এইভাবে প্রকাশ করার পর সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে দেখো এই যে পি বল এবং কিউ বল তাদের লব্ধি আর বল, এটা হওয়ার কথা না? অবশ্যই হওয়ার কথা। তাইলে বলো এবার ত্রিভুজ প্রমাণটা দেখো, এ বি সি এ বলের এই যে ত্রিভুজের এবিসি ত্রিভুজের সাইন সূত্র হতে, দেখো ত্রিভুজের সাইন সূত্র হতে, ওকে, ত্রিভুজের সাইন সূত্র হতে কি লেখা যায়, দেখো এই যে এর জায়গায় পি, কিউ এর জায়গায় ধরো যে বি, আর এর জায়গায় হচ্ছে সি, এইভাবে কম্পেয়ার করতে পারো। এবং বল বাহুবাই হচ্ছে অপোজিট কোণের সাইন, সেটা বলতে পারো। তাহলে যেভাবে লিখতে পারবো, দেখো পি বাই এই বাহুটার অপোজিট কোণ কোনটা, এটা না, পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন, তার অপোজিট কোণ হচ্ছে এটা, কি লেখা আছে বলতো, যে পাই মাইনাস আলফা প্লাস বিটা। এগুলো কিন্তু অনেক বোঝার জিনিস এবং অনেক কাজে আসবে। কেমনে কাজে আসবে সেটা পরবর্তীতে তুমি আস্তে আস্তে বুঝতে পারবা, একেবারে বেসিক পড়ানো হচ্ছে এখন। তো তাহলে দেখো কি লেখা যায়, পি বাই সাইন বিটা কিউ বাই সাইন আলফা আর বাই সাইন 180 মাইনাস থিটা সমান কিন্তু সাইন থিটা হয়ে যায়, তাই না? তাহলে সাইন আলফা বিটা, ওকে। তো এই যে জিনিসটা লিখলাম, এটাই হচ্ছে বলের সাইন সূত্র, ওকে, এটাই হচ্ছে বলের সাইন সূত্র। আচ্ছা, এবং এই বলের সাইন সূত্র থেকে আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি, প্রথম এবং তৃতীয় অনুপাত হতে। সুতরাং পি ইকুয়াল টু, যে সাইন বিটাকে উপরে নিয়ে গিয়ে
আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, এটা লিখতে পারি। আবার কিউ ইকুয়াল টু দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত হতে কিউ সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, এটা লিখতে পারি। আচ্ছা, এই দুটো জিনিস আমরা লিখতে পারি। এবার এখানে হচ্ছে যে এইটা আমরা কি কাজে লাগাবো, তাই না? কি কাজে লাগাবো, কোন শর্তে এটা অ্যাপ্লাই করব, এটা জানা দরকার। আমরা জাস্ট এটা রেজাল্টে আসলাম। তো এটা কি কাজে লাগাবো, এটা কিন্তু প্রমাণ, একটা সূত্রের প্রমাণ, বলের সাইন সূত্রের প্রমাণটা এটা করলাম। তো কি কাজে লাগাবো এই সূত্রটা, সেটা অনেক কাজে আসবে, অনেকগুলো ম্যাথের মধ্যে এটা কাজে আসবে। তো সেটা ফার্স্ট অফ অল আমি একটা এক্সাম্পল এখনই দিচ্ছি। দেখো, ধরো এখানে এদিকে 10 নিউটন বল আর এদিকে ধরো যে 7 নিউটন বল, ঠিক আছে? আর তাদের অন্তর্গত কোণ হচ্ছে ধরো যে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে লব্ধি আর, ঠিক আছে? এটা হচ্ছে লব্ধি আর। ওকে, তো সেক্ষেত্রে এই তিনটা বলের কন্ডিশনে আমরা বলের সাইন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, দেখো যে তোমার এখানে এই কোণের মান কত সেটা তুমি জানো না, এই কোণের মান কত সেটা তুমি জানো না, তাই না? তাইলে সেক্ষেত্রে এই কোণটাকে তুমি ধরো যে আলফা এবং এটাকে তুমি যদি বিটা বলো, ঠিক আছে? তাহলে এই যে 10 বাই হবে এই যে সাইন বিটা, 7 বাই হবে সাইন আলফা, আর আর বাই হবে সাইন আলফা প্লাস বিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, যেটা তোমাকে একটু আগে শেখানো হয়েছিল। দেখো এই যে লক্ষ্য করো, সেটা হচ্ছে পি এর ক্ষেত্রে বিটা আসছে, তাই না? এবং এই জায়গায় এই বিটা কোণ আর এখানের এই বিটা কোণ, এই কোণ এটা কিন্তু বিটা হবে, তাই না? আর এই আলফা আর এই আলফা দুইটা কিন্তু আলফা হবে। এই কোণ এবং এই কোণ সমান হবে কারণ প্যারালাল লাইন, আর এই কোণ বিটা এবং এই বিটা সমান হবে, তাই না? আর আর এর ক্ষেত্রে আমাদের কি আসতেছে, আলফা প্লাস বিটা দুইটা আসতেছে। তো আমি জাস্ট তোমাকে একটা শর্ট এক্সাম্পল, যেটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করব, যেখানে আরও কমপ্লেক্স এক্সাম্পলগুলো তখন আসবে। সো শর্ট এক্সাম্পল হচ্ছে কি, যদি আমাদের এরকম করে কোণ থাকে তাহলে এই সিস্টেমে সাইন সূত্রটা লেখার কৌশল হচ্ছে এইটা। এরকম শর্তে সাইন সূত্রটা এভাবে লেখা হয়, যেখানে হচ্ছে কি যে 10 বাই আমাদের সাইন বিটা, এই যে আমাদের 10 এর সাথে আলফা কোণ আছে কিন্তু অপোজিটটা বিটা, সাথে সাথে বিটা আছে তার অপোজিটটা হচ্ছে দুইটা আলফা প্লাস বিটা মানে হচ্ছে 60। তো এইটুকু বুঝতে পারলে মোটামুটি সাইন সূত্র এইটুকু পর্যন্ত তোমাকে স্টপ রাখা যায়, সমস্যা নাই। বাট পরের অংশগুলো আরেকটু ডিফিকাল্ট কনসেপ্ট আছে যেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। বাট এইটুকু আশা করি বুঝতে পারলে এই ক্যালকুলেশন ফুল দেখানোটার উদ্দেশ্য সার্থক হইল, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলো যে এরকম কনসেপ্ট থেকে জিনিসটা দেখা যায় সেটা বুঝতে পারছো কিনা। যে আমি যদি আরেকটা এক্সাম্পল বলি, ধরো এটা হচ্ছে আমাদের কি বল, ধরো যে এটা হচ্ছে আমাদের 8 নিউটন বল, আর ধরো এটা হচ্ছে আমাদের 5 নিউটন বল, তারপর এটা হচ্ছে লব্ধি হচ্ছে আমাদের ধরো লব্ধি আমাদের আর আসলো, ঠিক আছে? ধরো যে আরও 1 আসলো, এবং তাদের অন্তর্গত কোণ যদি 40 ডিগ্রি ধরো তাইলে, এবং এই কোণটাকে তুমি যদি আলফা এবং এই কোণটাকে তুমি যদি বিটা বলো, 8 বাই সাইন বিটা, তারপর 5 বাই সাইন আলফা, আর 1 বাই সাইন আলফা প্লাস বিটা মানে সাইন 40 ডিগ্রি, ঠিক আছে? এই রকম থাকলে এইভাবে লেখা যায়। এইটুকু বুঝতে পারছো কিনা এটাই তোমাদের থেকে জানতে যাওয়া হচ্ছে। এইটুকু বুঝতে পারলে মোটামুটি আমাদের এইটুকু কাভার, ঠিক আছে? এই বেসিক কনসেপ্টটুকু কাভার বলা যায়, ঠিক আছে? অ্যান্ড একটু ডিফিকাল্ট কনসেপ্ট হইলেই পোলাপেন পাওয়া যায় না, এটা সত্য। যাই হোক, ওকে, আমাকে একটু কমেন্টে জানাও এইখানে এই ফরম্যাটে লেখা থাকলে, এক্সপ্রেশন থাকলে এটাকে এভাবে লেখা যায় সেটা বোঝা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা একটু কমেন্টে জানাও। এভাবে এরকম এক্সপ্রেশন থাকলে এইভাবে লেখা যায়, এইটুকু বোঝা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা একটু আমাকে কমেন্টে জানাও। যে হ্যাঁ বুঝতে পারছি, কমেন্ট আসতেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু শেষ করলাম, ঠিক আছে? এই অংশটুকু আমরা বুঝতে পারলাম। বলের সাইন সূত্র নিয়ে আমরা অনেক ক্যালকুলেশনস দেখলাম, এগুলো একটু খাতায় ঠিকঠাক মতো উঠে রাখবা যাতে হচ্ছে এগুলো কোনোভাবে হারায় না যায়, ঠিক আছে? অ্যান্ড বুঝে রাখতে হবে বলের সাইন সূত্রটা। আচ্ছা, আর এখানে আমরা হেল্প নিছি কার থেকে, ত্রিভুজের সাইন সূত্র থেকে হেল্প নিছি, ঠিক আছে? ওকে, অ্যান্ড এই ফিগারটা একটু নিজে নিজে ড্র করে একটু চিন্তা ভাবনা করবো যে এখানে কি কি বলা আছে, কারণ এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তারপর পরের পাঠে বলের পরের পাঠে যাচ্ছি।
আচ্ছা, পরের পার্টে হ্যাঁ ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, আমি চেক করলাম ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো। এবার আমি একটু আগে যে বলছিলাম যে বল জোট, এই যে কি বলছিলাম বলতো, যে একই সাথে যদি একের অধিক বল ক্রিয়ারত থাকে তাহলে ওই ক্রিয়ারত কন্ডিশনে একের অধিক বল একই সাথে ক্রিয়ারত থাকলে তখন লব্ধি কিভাবে বের করব সেটা কি বলা হয় বল জোটের উপপাদ্য। ঠিক আছে, বল জোটের উপপাদ্য, এটা থিওরিটা হচ্ছে এটা, বল জোটের উপপাদ্য। আচ্ছা, তো বল জোটের উপপাদ্যের ক্ষেত্রে আমরা মেইনলি লম্বাংশের উপপাদ্যটা এখন শিখব। লম্বাংশের উপপাদ্য তো এটার মেইন অ্যাপ্লিকেশনটা কি, যে একটা বস্তুর উপর ধরো F1 F2 F3 F4 ধরো যে F5 এরকম 5টা 6টা 7টা 8টা 10টা 12টা বল অ্যাপ্লাই করা আছে, তো একই সাথে অ্যাপ্লাই করা হয়েছে। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পর ফাইনালি কি হবে, যখন একটা বস্তুর উপর একই সাথে 10-12টা বল একই সময় যদি অ্যাপ্লাই করা হয়, বস্তুটা তো আর আগের জায়গায় থাকবে না, থাকবে বলো, থাকবে না, তখন বস্তুটা তার জায়গা থেকে সুইচ করবে। তো সেক্ষেত্রে সুইচ করে সে কোন দিকে যাবে, কত কোণে যাবে, সেগুলা আমরা এই বল জোটের লম্বাংশের উপপাদ্য কনসেপ্ট থেকে শিখতে পারবো। তো এই হচ্ছে এই বল জোটের লম্বাংশ উপপাদ্যের কনসেপ্টের মেইন আলোচনা হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করবো। দেখো, তো শুরু করার ক্ষেত্রে আমি আর ফাইনাল লাইনটা আগে লিখবো না, মানে উপপাদ্যের বিবৃতিটা আমি লিখবো না, আমি একটা এক্সাম্পল দেখাবো। ঠিক আছে, এক্সাম্পলটা দেখো আগে, ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ, বুঝো একটা এক্সাম্পলটা বুঝো। সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে ও, এদিকে হচ্ছে আমাদের একটা বল আছে আর এদিকে একটা বল, ঠিক আছে, দুইটা বল অ্যাপ্লাই করলাম। আচ্ছা, আর তাদের লব্ধিটা ধরো যে এই বরাবর যাবে, তো সেই লব্ধিটা কোন বরাবর যাবে সেটা কিন্তু তুমি শিওর না, ঠিক আছে না, কথাটা আসলে তো শিওর না যে লব্ধিটা আসলে কোন বরাবর যাবে। সেটা হবে কি, লব্ধিটা কোন বরাবর যাবে সেটা নির্ণয় করতে পারবো আমরা কিসের মাধ্যমে বলো, এই দুইটা বাহু দিয়ে যে সামান্তরিক আঁকা যাবে সেই সামান্তরিকের কর্ণটা লব্ধি নির্দেশ করবে, তাই না। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে এই দুইটা বাহু এনশিওর করে মেনটেন করে আমাকে কি করতে হবে বলতো, একটা সামান্তরিক আঁকতে হবে। ঠিক আছে, তো হ্যাঁ মোটামুটি মাপঝোঁক ধরা ঠিক আছে, সামান্তরিক যদি এঁকে ফেলি, ওকে, তো এই হচ্ছে সেটা লব্ধি। ঠিক আছে, তাহলে এবার বলি, এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল, আর এটা হচ্ছে আমাদের সেই সামান্তরিকের লব্ধি আর। আচ্ছা, তো এই হচ্ছে ও, এই ও এই দিয়ে আমাদের ধরো যে ও, তারপর এ, তারপর ধরো যে বি সি। ওকে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে কিউ এবং এটাও কি হবে তাহলে কিউ হবে, তাই না, এটা তো বুঝতেছ। তো এটা তো হচ্ছে আমরা নর্মাল একটা ফিগার রাখলাম। এবার কাহিনী এখন শুরু হবে। কাহিনীটা দেখো, কাহিনীটা হচ্ছে এই যে আমাদের লম্বাংশের উপপাদ্যটা যেভাবে ওয়ার্কআউট করে সেই কাহিনীটা দেখো। সেই কাহিনী হচ্ছে দেখো, আমরা এখানে যে একটা করবো লম্বাংশ অঙ্কন করব। ঠিক আছে, এই যে ওপি এর লম্বাংশ হচ্ছে এই লম্ব টানলা, তারপর এটার লম্বাংশ এভাবে লম্ব টানলা, এটার লম্বাংশ লম্ব টানলা। আচ্ছা, এই যে লম্বগুলো টানলাম, এক্ষেত্রে মান দিয়ে দিই, ধরো যে ও এন এম, তারপর হচ্ছে এম এন, আর ধরো যে কিউ, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে বলো, এখানে এই যে কিউ এর লম্বাংশ হচ্ছে এটা কি দিলাম ও, কিউ এর লম্বাংশ এইটুকু, আবার এখানেও কিউ এর লম্বাংশ এইটুকু, তাহলে এখানে বলো ও কিউ এবং এম এন অবশ্যই সমান হবে, তাই না। আচ্ছা, তো ডেফিনেটলি, কারণ এই ও কিউ এবং এম এন এটা কিসের লম্বাংশ নির্দেশ করছে, কিউ এর লম্বাংশ নির্দেশ করছে। লম্বাংশ হচ্ছে এইটুকু, তাই না, যে লম্ব থেকে যে লম্বটা টানলাম সেক্ষেত্রে এখানে যে অংশটুকু থাকলো এটা হচ্ছে লম্বাংশ, তাহলে এইটার ক্ষেত্রে লম্বাংশ এম এন নির্দেশ করতেছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে লাইনটা দেখো যে এক্স অক্ষ বরাবর, কথাগুলো শুনো, এক্স অক্ষ বরাবর পি ও কিউ বলের লম্বাংশ, পি বলের লম্বাংশ হচ্ছে কি ও এম, তাই না, পি বলের লম্বাংশ হচ্ছে ও এম, আর কিউ বলের লম্বাংশ হচ্ছে ও কিউ। তাই টোটাল লম্বাংশ হবে এই যে পি ও কিউ বলে টোটাল লম্বাংশ হচ্ছে
ও এম প্লাস ও কিউ। তাহলে বলো এই ও কিউ আর এম এন সমান, তাহলে ও এম প্লাস এম এন সমান, তাহলে ও এম প্লাস এম এন সমান ও এন লেখা যায়। ও এন লেখা গেছে। এবং এই ও এন হচ্ছে কি দেখো, ও থেকে বি, এটা হচ্ছে লব্ধি আর, এই লব্ধি আর এর লম্বাংশ ও থেকে বি এইটুকু আসবে। হিসাব করে দেখো, এই যে ও বি এদের লম্বটা টানলে তো এটাই আসবে, তাই না? তো সমান হচ্ছে এক্স অক্ষ বরাবর লব্ধি আর এর লম্বাংশ, আচ্ছা, এই যে কথাগুলো লিখলাম, ওকে, এই যে কথাগুলো লিখলাম এগুলো হয়তো একটু কনফিউজড হয়ে যাচ্ছ, বাট আসলে মেইন কথাগুলো মোটামুটি এক্সাম্পল দিয়ে বলে ফেলা হয়েছে এতক্ষণে। অ্যান্ড স্থিতিবিদ্যার লেকচারগুলো যথেষ্ট প্রেশারফুল লেকচার, এটা সত্য, কারণ এগুলো মাথার উপর দিয়ে যায় ম্যাক্সিমাম কেসেই। তাও আমি যত সহজ ভাষায় বলা যায় বলে দিচ্ছি। তো এটা হচ্ছে লম্বাংশের উপপাদ্য, যেই অংশটুকু দিয়ে তোমাকে প্রুফ দেখানো হয়েছে। আমি উপপাদ্যের লাইনটা বলে দিচ্ছি, যে লিখে দিচ্ছি, কোনো দেখো আগে এই জিনিসটা দেখে আমাকে বলো বুঝতে পারছো কিনা, এই ক্যালকুলেশনসটা দেখে বলো যে তুমি ক্যালকুলেশনসটা বুঝতে পারছো কিনা, সেটা একটু কমেন্টে জানাও। এর মধ্যে আমি একটা লাইন স্টেটমেন্ট লিখে দিচ্ছি, কোনো নির্দিষ্ট দিকে, একটু কমেন্টে আমাকে জানাও, নির্দিষ্ট দিকে এক বিন্দুতে কার্যরত দুইটি বলের লম্বাংশের বীজ, একটু কমেন্টে আমাকে জানাও ক্যালকুলেশনসটা বুঝতে পারছো কিনা। একটু কমেন্টে জানাও ক্যালকুলেশনসটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, ওকে, তাহলে আচ্ছা, তো এখানে একটা কোয়েশ্চেন আসছে, আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, আমি একটু কোশ্চেনটা দেখি। হ্যাঁ, পি এবং কিউ বলের লম্বাংশ ও এটা এবং এটা কি হয়? আচ্ছা, কিভাবে হয়? এই যে পি এবং কিউ বলের লম্বাংশ ও এম এবং ও কিউ, আচ্ছা, লম্বাংশের ডেফিনেশনটা তো জানো না, তাই না? তো সেটা হচ্ছে ডেফিনেশন না জানার ফলে কোশ্চেনটা আসলো। ওই লম্বাংশের ডেফিনেশনটা বলি, যে আমাদের এখানে ধরো যে ও এ আর ও বি, ঠিক আছে, দুইটা পয়েন্ট ও এ ও বি। সো ও এ এইটা কন্ডিশনে এই যে লম্ব অভিক্ষেপ যদি বলি, এই ও এ থেকে আমাদের এক্স অক্ষের উপর যদি লম্ব অভিক্ষেপ বের করতে বলি, তাহলে এক্স অক্ষ হতে এই যে ও এ বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব টানতে হবে। লম্ব টানলে এই যে দূরত্ব যেটা আসবে এটাকে বলতেছি আমরা লম্ব অভিক্ষেপ, যেটাকে আমরা এই যে আমাদের লম্বাংশ হিসেবে বলতে পারতেছি, বা লম্বাংশের ক্যালকুলেশনটা হচ্ছে এটা। এই যে ও বি এর এক্স অক্ষ বরাবর ও বি এর লম্বাংশ হবে, এখান থেকে লম্ব টানবো, লম্ব টানার পর যেটুকু থাকবে সেইটুকু দূরত্ব, ঠিক আছে? এইভাবে লম্বাংশ বের করা হয়, যে কোনো একটা পয়েন্টে ধরো এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট হচ্ছে সি, ও সি, এক্স অক্ষ বরাবর যদি লম্বাংশ বের করতে চাই, তাহলে এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো, তাহলে এই যে দূরত্বটা হবে এই দূরত্বটাকে বলা হয় এক্স অক্ষ বরাবর ধরো ও সি এর লম্বাংশ। আর যদি তুমি ওয়াই অক্ষ বরাবর বের করতে চাও, তাহলে ওয়াই অক্ষের উপর লম্ব টানতে হবে। তাহলে ধরো যে এইখানে এই যে দূরত্বটা আসছে, এই দূরত্বটাকে বলা হবে ওয়াই অক্ষ বরাবর ওসি এর লম্বাংশ, ঠিক আছে? সো লম্বাংশটা এভাবে বের করা হয়, যে লম্ব টেনে ওই কোন অক্ষের উপর বের করতে চাচ্ছ সেই অক্ষের উপর যে দূরত্ব থাকবে সেই দূরত্বকে লম্বাংশ হিসেবে বলা হয়। আচ্ছা, তাহলে এই হলো গেল কথা। তো এবার দেখো আমি সূত্রের বিবৃতিতে আসি, যে লম্বাংশের উপপাদ্য বা বলজোটের উপপাদ্য বা লম্বাংশের উপপাদ্যের যে বিবৃতি, সূত্রের বিবৃতি, যেটা বলা হয়েছে কি, যে কোনো নির্দিষ্ট দিকে, যে এই যে নির্দিষ্ট দিক, এই দিকগুলোর ক্ষেত্রে দিকে এক বিন্দুতে কার্যরত, এই যে আমাদের ও বিন্দুতে কার্যরত আমাদের দুইটি বলের, একটা বল পি আর একটা বল কিউ, দুইটি বলের লম্বাংশের বীজগাণিতীয় সমষ্টি। তো পি বলের লম্বাংশ এবং কিউ বলের লম্বাংশের বীজগাণিতীয় সমষ্টি দেখো বের করছি, বের করার পর ও এন আসছে, সমষ্টি একই দিকে এদের লব্ধি হচ্ছে আর, এই লব্ধি আর এর লম্বাংশের সমান, এই লব্ধি আর এর লম্বাংশ হচ্ছে ও এন, আর আমাদের এই
পি এবং কিউ এর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টিও আসছে ON, সেটা লব্ধি আর এক্স অক্ষ বরাবর লব্ধি আর এর লম্বাংশের সমান চলে আসছে, এবং এটাই ছিল বল জোটের উপপাদ্য। অ্যান্ড এই উপপাদ্যের কনসেপ্ট থেকে আমরা আরো অনেকগুলো ডিটেলস শর্ত আমরা পাবো, যেগুলো হচ্ছে আমরা আজকের লাইভে তো অলরেডি 1 ঘন্টা ক্রস করে ফেলছে, আজকের লাইভে তাহলে দেখাচ্ছি না। নেক্সট লাইভে বল জোটের উপপাদ্যের পরের অংশ থেকে, মানে এখান থেকে আমি এই যে উপপাদ্যের এইখান থেকে ক্যালকুলেশন শুরু করে আর একটু ডিটেলস ক্যালকুলেশনস কিভাবে আসবে সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? সো এটা ছিল আমাদের বল জোটের উপপাদ্যের বেসিক কথা, যে এই কন্ডিশনে এভাবে বীজগাণিতিক প্রমাণ করা যায়। আর ত্রিকোণমিতিক প্রমাণের ক্যালকুলেশনস মিললে আমরা পরীক্ষার জন্য করতে হবে, সেটা আমরা নেক্সট লাইভে শিখব। দেখতে 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 1 ঘন্টা 5-6 মিনিট অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে কথা, এবং এটা আমাদের অবশ্যই শুধুমাত্র যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে এবং যারা বোর্ড পরীক্ষা এবার দিবে তাদের জন্য এই লেকচার। তো তারা হচ্ছে আশা করি এইটুকু বা এটার আগের বেসিকগুলো তাদের জানা আছে, কারণ এইটুকু বোঝা নিয়ে সমস্যা হওয়ার কোনো কথা না। আচ্ছা, তো কারো কোনো কনফিউশন আছে কিনা যারা সেকেন্ড ইয়ারে আছো আমাদের আমাকে বা লেখো, বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শেষ করব। নেক্সট লাইভে আমাদের এখানে পরের অংশ থেকে শুরু হবে। স্থিতিবিদ্যা আস্তে আস্তে ডিটেলসে যদি না বুঝো ঠিকভাবে না, তাহলে কিন্তু স্থিতিবিদ্যা পারবা না। একটু ডিটেলসে ঠিকভাবে বুঝতে হবে, কারেক্টলি বুঝতে হবে, যা যা বলবো সেগুলো বুঝতে পারলে স্থিতিবিদ্যার ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, ওকে, হ্যাঁ, সেকেন্ড ইয়ারে যারা আছো একটু আমাকে কমেন্টে জানাও যে এই অংশটুকু বুঝতে পারছো কিনা, সেটা একটু দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে। আর যারা লাইভ ক্লাসটা শেয়ার দাও নাই, লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে হচ্ছে তোমার কাছে সেভ রাখবা, যাতে যে কোনো সময় তুমি খুঁজে পাও, তাই না? ওকে, তাহলে আমাদের আজকের লেকচারটা এই পর্যন্ত রাখা হচ্ছে। নেক্সট লেকচারে আমরা কি করব, পরের অংশ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।